স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি সুরভি আলম তরণী। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। দেশে প্রায় 50টি আদিবাসী গোষ্ঠী বসবাস করে, যা দেশের প্রায় 1%। যদিও তাদের ভিন্ন ও বৈচিত্র্যময় সংস্কৃতি আমাদের মুগ্ধতা ছড়িয়ে রেখেছে, সেই সাথে তাদের নিজস্বতা, তাদের স্বকীয়তার বহিঃপ্রকাশ। রাখাইন, চাকমা, ত্রিপুরা, লুসাই প্রভৃতি শিল্পী দলের নৃত্য ও সঙ্গীত পরিবেশনায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমারোহ। সম্প্রীতির মেলবন্ধন ও দেশের সার্বিক মঙ্গল কামনায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে নিজেদের সংস্কৃতি তুলে ধরতে প্রতি বছর এমন আয়োজনের দাবি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের, এবং এ নিয়েই আজকে আমাদের মানচিত্রের আয়োজন এবং আলোচনার বিষয় ঠিক করেছি হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী, এবং সিলেট থেকে আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল করিম। আপনাদের দুজনকে স্বাগত আমাদের মানচিত্রের আয়োজনে। আমরা একটু শুরুতেই আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী, আপনার কাছেই জানতে চাই যে প্রথমবারের মতো এমন ধরনের আয়োজন করা হলো, কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন তাদের মধ্যে, আয়োজনে কি দেখতে পাচ্ছেন? তরণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে রাখাইন সহ অন্যান্য জনগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা, যেটি প্রথমবারের মতো দুদিনব্যাপী অনুষ্ঠানের আজকের দ্বিতীয় দিন, মানে সমাপনীর দিন। আজ বেলা বিকেল 5টায় কিন্তু এই সভাস্থলে কিন্তু এই অনুষ্ঠানের সমারোহ সম্প্রীতির যে সম্প্রীতি সমারোহ অনুষ্ঠানের এটি কিন্তু সমাপ্তি ঘটবে। এখানে কিন্তু মূল আকর্ষণ হচ্ছে যে রাখাইন সম্প্রদায় সহ বিভিন্ন যে জনগোষ্ঠী রয়েছে তাদের যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি কিন্তু তারা প্রদর্শন করছেন, যার মাধ্যমে সকল মানুষের মধ্যে রাখাইন সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে একটি মেলবন্ধন তৈরি হচ্ছে বলে যারা আয়োজক রয়েছে এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে রাখাইন সম্প্রদায় সহ, তারা কিন্তু বলছেন যে এর ফলে তারা তাদের সংস্কৃতি কিন্তু সকলের সামনে উপস্থাপন করতে পারছে। এটি আগে আউটডোরে ইনডোরে হতো, এখন এটি আউটডোরে আসার কারণে তারা কিন্তু খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। তারা বলছেন যে প্রতি বছর এমন একটি আয়োজন হলে তাদের যে বিলুপ্তি সংস্কৃতি সেটি কিন্তু তারা কিন্তু রক্ষা করতে পারবে, পাশাপাশি তাদের যে সংস্কৃতি সেটি কিন্তু প্রসার করবে। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের। তিনি ইতিমধ্যে কিন্তু পথে রয়েছেন, এই অনুষ্ঠানের স্থলে কিছু সময়ের মধ্যে কিন্তু তিনি উপস্থিত হবেন। আর একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এখানে কিন্তু শুধুমাত্র যে পটুয়াখালীর শিল্পী এমনটি নয়, এখানে রয়েছে সেই সুদূর চট্টগ্রাম, বান্দরবান সহ বিভিন্ন যারা নৃগোষ্ঠী রয়েছে তাদের সকলকে কিন্তু এখানে আমন্ত্রণ করা হয়েছে এবং তারা সকলে কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু তাদের সংস্কৃতি কিন্তু তুলে ধরছেন। সন্ধ্যার পরপর মূলত এই অনুষ্ঠানটি জমে ওঠে। যদি গতকালকে চিত্র বলতে হয় যে গতকালকের বিকেল 5টা থেকে কিন্তু এখানে এই অনুষ্ঠানে শুরু হয় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। সেই র্যালিটি এই অনুষ্ঠানের স্থল থেকে শহরের বিভিন্ন পর্যটন এরিয়া প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে কিন্তু শেষ হয়। তার পরবর্তীতে সন্ধ্যার আগামীর মতো এমন আয়োজন মহিবুল্লাহ চৌধুরী, তারপরও আয়োজন মনে হচ্ছে বেশ জমেই উঠেছে। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু আমাদের অতিথি ডক্টর মোহাম্মদ আশরাফুল করিম আপনার কাছে শুনতে চাই। আপনি শুনছিলেন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে প্রথমবারের মতো এই আয়োজনটি হয়েছে এবং চট্টগ্রাম থেকেও এসেছেন অনেকেই আয়োজনে যোগ দিতে। এই যে বিভিন্ন অঞ্চল থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেকে এসেছেন যোগ দিতে, তাদের সংস্কৃতি ভাষা প্রকাশ করতে, ঐতিহ্য তুলে ধরতে, এটি তরুণ সমাজের উপর কিভাবে প্রভাব ফেলবে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি ডিবিসি চ্যানেলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর বিষয়টি খুবই সময় উপযোগী আমার কাছে মনে হচ্ছে। হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, আসলে হারিয়ে যাচ্ছে। সে হারানো থেকে উত্তরণের উদ্যোগ নেওয়ার জন্য পটুয়াখালীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই পরিবেশনের মধ্য দিয়ে হয়তোবা তাদের সংস্কৃতি টিকে থাকবে, তাদের পরিচয় বিস্তৃতি লাভ ঘটবে বলে আমার মনে হয়। দেখুন, আপনি শুরুতে বলছিলেন যে 50টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, সেখানে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশে প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত এ নিয়ে কিন্তু ব্যাপক মত পার্থক্য আছে। সরকারি হিসাবে 29
জনাব আশরাফুল করিম, কারিগরি ত্রুটির কারণে হয়তো আমরা আপনাকে আপনার সংযোগটি হারিয়ে ফেলেছি। আমরা পরবর্তীতে চেষ্টা করব আবার সংযোগটি স্থাপনের জন্য। আমরা এই সুযোগে একটি বিরতি থেকে ফিরে আসতে চাই। দর্শক, মানচিত্রে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার মানচিত্রে। আজকে আমরা মানচিত্রের বিষয় ঠিক করেছি হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং আমাদের সাথে মানচিত্রে যুক্ত আছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী পটুয়াখালী থেকে, এবং সিলেট থেকে আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল করিম। এ পর্যায়ে আমি ডক্টর মোহাম্মদ আশরাফুল করিম আপনার কাছে আবারও আসতে চাই, যেহেতু বিরতিতে যাওয়ার আগে আপনার সাথেই কথা বলছিলাম এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এ পর্যায়ে জানতে চাই, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পটুয়াখালীতে যেরকম আয়োজন হচ্ছে সম্প্রীতি সমারোহ, এমন সম্প্রীতি সমারোহের আয়োজন পুরো দেশে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, অর্থাৎ কি উদ্যোগ নিলে পুরো দেশের অন্যান্য অঞ্চলেও এটি এমন আয়োজন করা সম্ভব হবে বলে মনে করেন আপনি? আমার কথা ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে প্রত্যেক যে সমস্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস রয়েছে, আমরা জানি পার্বত্য চট্টগ্রাম, তারপর বৃহত্তর সিলেটে, প্রত্যেক যেমন সিলেটে, পার্বত্য চট্টগ্রাম, পটুয়াখালী, এমন সব জায়গাতে সরকার কর্তৃক সাংস্কৃতিক একটি সংস্থা গড়ে ওঠা উচিত, যেখানে তাদের সংস্কৃতির চর্চা হবে এবং পর্যটকরা তখন হয়তো শুধু সিলেটে আসতে চা বাগান দেখতে আসবে না, কিংবা জাফলংয়ে যেতে চাইবে না, কিংবা পটুয়াখালীতে শুধু কুয়াকাটা যেতে চাইবে না, কক্সবাজারে শুধু সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে যাবে না। অর্থাৎ তাদের যে, এবং প্রত্যেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তাদের সংস্কৃতির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তাদের নৃত্য বৈচিত্র্য, এবং তারা যদি প্রত্যেকটি এলাকাতে যদি সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে ওঠে সরকারের পৃষ্ঠপোষকতায়, দেখা যাবে তাদের একটি বাড়তি আয়ের উপার্জনের সুযোগ তৈরি হবে। এমন পেশাজীবী অনেক অভিনয় শিল্পী তৈরি হবে। এতে করে তাদের অর্থনৈতিক পশ্চাৎপদতাও অনেকটা কাটিয়ে উঠতে পারবে এবং অনেকে খ্যাতিমান হতে পারবে তাদের নৃত্যের কারণে। এবং আপনারা জানেন সিলেটের মণিপুরী নৃত্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এবং প্রত্যেকটি নৃত্য কিন্তু খুবই উন্নত মানের এবং সারা বিশ্বে সমাদৃত হওয়ার মতো, এবং বাঙালি সংস্কৃতির শেকড়ও কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি চর্চার মধ্যে লুকিয়ে আছে। এই জন্য বৃহত্তর বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে হলে তাদের সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিতে হবে। জি নিশ্চয়ই। ডক্টর মোহাম্মদ আশরাফুল করিম, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা আসলে আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি। আমরা একটু আমাদের সহকর্মীর কাছ থেকে ঘুরে আসতে চাই। মহিবুল্লাহ চৌধুরী, তিনি আছেন পটুয়াখালীতে। মহিবুল্লাহ চৌধুরী, আপনি জানাচ্ছিলেন যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ আপনার সাথে যুক্ত হওয়ার কথা। উনি আসলে কখন যুক্ত হতে পারবেন সেই সময় পর্যন্ত আমরা একটু জানতে চাই, আপনার আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের একটু প্রতিক্রিয়া জানতে চাই এই ধরনের আয়োজন নিয়ে। জি ধন্যবাদ সুবিলাম তরণী। আমরা যেমনটি বলছিলাম যে এই উৎসবকে কেন্দ্র করে, সম্প্রীতি সমারোহ যে উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু বাঙালি এবং যারা রাখাইন সহ অন্যান্য জাতিগোষ্ঠীর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসব আমেজ বিরাজ করছে। আমরা আমাদের পাশেই কিন্তু রয়েছে যারা পর্যটক রয়েছে এবং যারা এখানে দেখতে এসছেন, তাদের সাথে আমরা একটু যুক্ত হবো। যে আয়োজন সম্পর্কে একটু বলবেন যে কেমন লাগছে, আপনাদের দাবিটা কি মূলত আর কি, কেমন লাগছে এবং সামনের দিনে এটি আরো পরিধি বাড়ানো উচিত বলে মনে করছেন কিনা? এটা খুব ভালোই লাগছে। এই যে সমুদ্র সৈকত এরিয়ায়, পর্যটন এরিয়ায়, এইভাবে বিশেষ করে এখানে রাখাইনরা আছে, বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, প্রতি বছর যদি এরকম কোনো আয়োজন করা যায় তাহলে এই যে সকল জাতিগোষ্ঠীর মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি হবে এবং সবারই ভালো লাগবে। এটা ভালো লাগারই কথা। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তিনি কিন্তু বলছিলেন যে এখানে আমরা যদি আমাদের মাঝে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমির যিনি মহাপরিচালক তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা তার সাথেই কিন্তু কথা বলবো। এর আগে একটু বিষয়টি একটু জানিয়ে রাখতে হয় যে এই প্রথমবারের মতো কিন্তু এখানে রাখাইন অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সাথে এখন যুক্ত হবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক। আমরা সরাসরি তার কাছে একটু জানতে চাইবো যে একটু জানাবেন, আমরা লাইভে রয়েছি, একটু জানাবেন আয়োজন সম্পর্কে এবং এইটির পরিধি আরও বাড়বে কিনা। জি অবশ্যই, কালকে তো বলেছিলাম একবার আপনাদের এবং অবশ্যই বাড়াবে।
আমরা চাইব যে আমাদের যত জাতিগোষ্ঠী আছে সবার কাছে পৌঁছতে এবং তাদের সাথে বাঙালির একটা সম্প্রীতির বন্ধন সৃষ্টি করতে। এটা খুব গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র শব্দটা পরিত্যাগ করে শ্রদ্ধা এবং সম্মানের জায়গা দাঁড়াতে চাই আমরা। আর আমরা এটা বলতে চাই এবং বুঝতে চাই যে আমাদের যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যত সমস্যা আছে ওই সমস্যাগুলো সমাধান করতে হবে। এক পক্ষ আরেক পক্ষকে আস্থা এবং বিশ্বাস করতে হবে, তাহলেই আমরা অগ্রগতির পথ দেখব। আমরা যদি হানাহানি মারামারি পথে যাই তো সমাধানের পথ না। সেজন্য আমাদের কাছে এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমি খুব খুশি হয়েছি কালকে দেখে যে রাখাইন মানুষেরা যারা ছিলেন এখানে তারা অত্যন্ত নিপীড়িত নানাভাবে, তো তারা যে এটা আনন্দ পেয়েছেন এবং তাদের সাংস্কৃতিক যে পরিচয় সেটা তুলে ধরেছে বলে যে তাদের নিজের শেকড়ের যে ঘ্রাণটা পেয়েছেন এবং নিজেরাও পারফরমেন্স করেছেন, এজন্য তাদের যে তৃপ্তি সেই তৃপ্তিটা আমাদের মনটা ছুঁয়ে গেছে এবং আমরা খুব খুশি হয়েছি। এবং আমরা চাই এই কথাগুলো সবার কাছেই তুলে ধরতে, বাঙালির কাছে তুলে ধরতে। এখানে কোনো জাতিগোষ্ঠী আমাদের শত্রু না, আমরা সবাই একসাথে বসবাস করতে চাই এবং একসাথে সম্প্রীতির বন্ধনগুলো সৃষ্টি করতে চাই। সামনের দিনে এই পরিধি বাড়বে কিনা আশা করি। এখন তো দেখেন এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, কাজে এখানে অনেক কিছুই করা সম্ভব আমি মনে করি এবং যদি সদিচ্ছা থাকে। বিগত আমলে আমরা যেটা দেখেছি সেটা সবসময় শুনেছি যে টাকা নাই, কিন্তু এখন আমরা মনে করি যে আমরা যে কর্মকাণ্ড পরিচালনা করতে যাচ্ছি তার জন্য এখন পর্যন্ত অর্থের সংকট হয় নাই এবং আমরা সব জায়গায় আমরা মন্ত্রণালয়ের কাছে লিখেছি যে আগামী বছরে আমরা যেন আমাদের বরাদ্দটা বেড়ে যায়। আমাদের এবছর বরাদ্দ ছিল 100 কোটি টাকা, আমরা আগামী বছর 165 কোটি টাকা চেয়েছি, কারণ আমাদের এখানে নতুন দুটো বিভাগও হবে, ফিল্ম হবে এবং আবার ফটোগ্রাফি বিভাগ হবে। এই সব কিছু মিলে আমরা আশা করব যে আমাদের এখানে যে বিভিন্ন জাতিগোষ্ঠীর অনুষ্ঠানগুলো আছে তার পরিধীয় ব্যাপক হবে, বৃদ্ধি পাবে এবং তাদের যে কষ্ট দুঃখ সেগুলো আমরা তুলে ধরতে পারবো, সেগুলো জানতে হবে আমাদের। এটা তো থামা চাপা দিয়ে লাভ নাই। তো একজন সাঁওতাল যদি তার জমি হারানোর কথা কিংবা তার উদ্বাস্তু হয়ে যাওয়ার কথা কিংবা তার অতীতের বিদ্রোহের কথা বলে আমাদেরকে কিছু জানান দিতে চায়, আমাদের সেগুলো শোনা দরকার এবং আমাদের এগুলো এই লোভ পরিত্যাগ করা দরকার যে যেহেতু তারা এরকম ক্ষুদ্র আমাদের বিভিন্ন জায়গায় যে মানুষগুলো যারা আছেন তারা যে এই জনগোষ্ঠীর মানুষগুলো যেহেতু সংখ্যায় লঘু, তাই বলে যে তাদের আচরণ কিংবা তাদের দাবি কিংবা তাদের আকাঙ্ক্ষা স্বপ্ন তো লঘু না। এই বাংলাদেশ আমরা চাই, আমরা সবসময় চেয়েছি এবং আমরা খুবই আশান্বিত যে আমাদের যে 5টা নীতি এখানে এসছে আমাদের সংবিধানে তার ভিতরে একটা বহুত্ববাদী। তো এই বহুত্ববাদী ধারণার উপর ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের ভেতরে ভেদ আছে, বিভেদও আছে, মিল আছে, অমিল আছে, সব সমাজেই এগুলো দেখা যায়। আমরা সেগুলো আলোচনার ভেতরে, সম্প্রীতির ভেতরে, এই পারফরমেন্সের ভেতরে কথাগুলো তুলে মানুষকে জানিয়ে সমাধান করতে চাই। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন মহাপরিচালক তিনি কিন্তু বলছিলেন যে এর পরিধি কিন্তু বৃদ্ধি পাবে। তো জি মহিবুল্লাহ চৌধুরী পরিষ্কার একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, আয়োজনের তথ্য তুলে ধরার জন্য। এ পর্যায়ে আমরা আবারও একটু অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল করিম আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা আদিবাসী যাই বলি না কেন এবং এদের সংখ্যা হচ্ছে মাত্র 1% বাংলাদেশের পুরো জনসংখ্যার তুলনায়, তো এদের উপরে আবারও হামলা হয়, তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে তাদের সুরক্ষা কিভাবে দেয়া যায়? ধন্যবাদ। তাদের সুরক্ষা দেওয়ার প্রথমেই মনে রাখা লাগবে যে তাদের সংখ্যা যত ক্ষুদ্রই হোক না কেন আমরা কিন্তু মিলেমিশে এই বাংলাদেশের অধিবাসী। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমরা ভুলে যাই, যেমন আমরা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রাম ছিল সব সংগ্রামে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমান অংশগ্রহণ ছিল। আমি শুধু সিলেট অঞ্চলের কথা বলতে পারি তথ্য দিয়ে যে মহান স্বাধীনতা যুদ্ধ 1971 সালে সিলেটের বৃহত্তর সিলেটে 135টি চা বাগান আছে, আপনি নিশ্চয়ই জানেন, এবং অসংখ্য চা শ্রমিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে প্রায় 1000-এর মতো শহীদ মুক্তিযোদ্ধা রয়েছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছে এবং মুক্তিযুদ্ধের সুফল কিন্তু তারা ঠিকভাবে পাচ্ছে না। তো প্রথমে আমার পরামর্শ থাকবে তাদেরকে বৃহত্তর বাঙালি সমাজের অঙ্গীভূত করার মানসিকতা আমাদের তৈরি করতে হবে, তাদের ক্ষুদ্র বড়ে। এবং যেমন একটি বাস্তব সত্য বলি, যেমন আমাদের সিলেট অঞ্চলে যারা চা শ্রমিক হিসাবে এখানে কাজ করে তাদেরকে আমরা এখনো ওপারের
মানুষ হিসেবে জি অবজ্ঞার নিশ্চয়ই চোখে তারাও দেখি। পর্যাপ্ত সুযোগ সুবিধা পাক, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ সেই আয়োজনের চিত্র তুলে ধরার জন্য। দর্শক, এই ছিল মানচিত্রের আয়োজনে, ডিবিসির সঙ্গে থাকুন।